আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন আরেকটি ডেইলি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি আজ ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছি। বিশেষ করে রোজা তো চলে এসেছে, এই কাজগুলো করতে পারিনি। আর যে কারণে করতে পারিনি সেটা তো আপুরা জানেন নিশ্চয়ই, তা তো কিছু বলার নাই। আসলে আমার পুরনো ভিউয়ার্স আপু আন্টিরা যারা আছেন, তো জানালাগুলো এত বেশি ময়লা হয়েছে। নর্মালি আমার নার্গিস আপা যখন কাজ করেছে তখন কিন্তু ওনাকে বললেই উনি এই জানালাগুলো পরিষ্কার করে দিয়েছে, কিন্তু এখন যে কাজের খালা আছে আমার মনে হয় না যে উনি এই কাজগুলো করে দিবে আমাকে, বা বললেও হয়তো বা আমার মন মতো হবে না। তাই আমি চিন্তা করছি যে সকাল সকালে নাস্তা করার পরে ঘরের এই কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। আর তাছাড়া আজ হচ্ছে বেডশিট চেঞ্জ করব, জানালার পর্দাগুলো চেঞ্জ করব। ঈদ আসার আগেই জানালার পর্দা চেঞ্জ করে নিচ্ছি। তো অনেক দিন আগেই আমার এটা করার কথা ছিল, কিন্তু সময় সুযোগের কারণে আসলে হয়ে ওঠেনি, আর সেটা করতেও পারিনি। আর তাছাড়া দেখবেন কিন্তু ঘরের বেডশিট জানালা এগুলো একটু পরিবর্তন করে দিলে, মাঝে মধ্যে চেঞ্জ করে দিলে কিন্তু নিজেরও অনেক বেশি ভালো লাগে, একঘেয়ে লাগে না। তো আমার রুমে যে জানালাটা ছিল সেটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। জানালার গ্লাসগুলো পরিষ্কার করতে পারলে আমার জন্য ভালো হতো, কিন্তু আজ আমার সময় নেই। সময় নেই বলতে আসলে আমি পুরো বাসাটাই আসলে গোছগাছ করে নিব, তাছাড়া রান্নাবান্না তো রয়েছে। তো গ্লাসগুলো আমি অন্য আরেকদিন পরিষ্কার করে নিব। এখন চলে আসলাম আমি ড্রয়িং রুমে। আমার ড্রয়িং রুমে যে জানালাটা রয়েছে এটাও আমি একটুখানি মুছে পরিষ্কার করে নিব, সাথে আমি গ্রিলটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন, আপনাদের সবার কাছে যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপুরাই আছেন ব্লগ দেখেন কিন্তু লাইক দেন না। তো আসলে আমি বলবো কি, যে একটা মানুষ কিন্তু কষ্ট কম করে না। আপনি আপনার সংসার পরিচালনা করেন, সংসারের সব কাজ ম্যানেজ করছেন, কিন্তু তারপরে যখন আবার সংসারের কাজগুলো অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন একটা সফটওয়্যারের মাধ্যমে, সেটা কিন্তু নিতান্তই কষ্ট করে কাজগুলো করে প্রেজেন্ট করতে হয় আপনাদের সামনে। তো সেই কষ্টের কথা চিন্তা করে প্লিজ আপু আন্টিরা এবং যারা অন্যান্য ভাইয়েরা দেখছেন তারা কিন্তু আমার এই আজকের ব্লগে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটা লাইক পেলে কিন্তু আমার এই ব্লগগুলি আরও অসংখ্য আপু আন্টিদের কাছে পৌঁছে যাবে, ওনারাও দেখার সুযোগ পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের উৎসাহ পেলে কিন্তু আমারও ব্লগ তৈরি করতে সুবিধা হয়, আমিও নিত্য নতুন ব্লগ তৈরি করে আপনাদের মাঝে দিতে পারি। তো এই তো বাবুদের রুমেরও 2টা জানালা আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে বাবুদের রুমের বেডশিটটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো চেঞ্জ করতে করতে একটু আবারও বলি যে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো ভালো লেগে যায় তো আমাকে সাপোর্ট করতে পারেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখতে পারেন। বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে সাবস্ক্রিপশনের পরে, তাহলে নোটিফিকেশনে আমার চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু দেখে নিতে পারেন। এই তো, আর একটা লেপ ছিল, গেস্ট এসেছিলো বাসায়, তো লেপটা এখনও ওঠানো হয়নি, এটাও সময় সুযোগ করে উঠাতে হবে। আর এই হচ্ছে আমার জানালার নতুন পর্দা। এই পর্দাগুলো কিনেছিলাম আমি ডিসেম্বর মাসের দিকে, বাবুদের যখন ফাইনাল পরীক্ষা চলছিল। পর্দাগুলো এত সুন্দর, ফেব্রিক্সটাও যেমন সুন্দর, প্রিন্টটাও সুন্দর, আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে। তো এখন আমি আমার রুমের এই জানালার পর্দা 2টা চেঞ্জ করে আমি এই সাদা আর পিঙ্কের যে কম্বিনেশনের পর্দাগুলো কিনেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা 5 কুচির পর্দা। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি জামাও বানাতাম পরলে মনে হয় অনেক সুন্দর লাগতো, আমি এই কারণে একটু মেলে মেলে দেখছিলাম। তো এই তো পর্দাগুলো টানিয়ে নিব। আর ওপাশ থেকে কিন্তু খালা হচ্ছে যে সবজি কেটে দিচ্ছে আমার দুপুরে রান্নাবান্নার জন্য, সেই সাথে হচ্ছে গিয়ে উনি ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে। তো আমার একটা টার্গেট থাকে যে খালা যদি ঘর ঝাড়ু দিয়ে মুছে দেয় তো ততক্ষণে কিন্তু আমাকে এই কাজগুলো করে শেষ করে নিতে হবে। ঘর ঝাড়ু দিয়ে মোছার আগে অবশ্যই আমাকে বেডশিটগুলো চেঞ্জ করে বেডগুলো ঝেড়ে মুছে দিতে হবে। সময়ের মধ্যে টার্গেট নিয়ে কাজ শেষ করাটাই হচ্ছে গৃহিণীদের মূল লক্ষ্য, শুধু চাকরিজীবীদের মূল লক্ষ্য না। আমরা যারা বাসায় সারাক্ষণ বাচ্চা সামলাই, রান্নাবান্না করি, সংসারটাকে সামলাই, তারাও কিন্তু টাইমটাকে ম্যানেজ করেই কিন্তু সব কিছু প্ল্যান করে কাজগুলো সময়ের মধ্যে শেষ করতে হয়। তো যাই হোক, এই যে পর্দাটাকে আমি টানিয়ে নিয়েছি আমার বেডরুমে, পর্দাটা খুবই ভালো লাগছিল দেখতে। আর বাচ্চাদের রুমের
পর্দা তো আমি কিনেছি, নতুন পর্দা আজ দিতে পারলাম না, এই জন্য আমার মনটা খুব খারাপই লাগছে যে নতুন জিনিসটা আমি ওদের রুমে দিতে পারছি না। কারণটা হচ্ছে যে ওদের বেডের উপরে যে স্ট্যান্ডটা সেটা এক পাশ দিয়ে খুলে আসছে, তো ওটা মিস্ত্রি এনে ঠিক করে দিতে হবে। তো 2-4 দিনের মধ্যে হয়তো বা ওই স্ট্যান্ডটা ঠিক করা হলে ওদের রুমের পর্দাটাও আমি চেঞ্জ করে দিব। আর এখন হচ্ছে যে আমার রুমের বেডশিটটাকে একটু চেঞ্জ করে নিব, আমি ঝেড়ে নিচ্ছি বেডটাকে। আমার বাসার সাথে যে স্কুলটা রয়েছে সেখানে এত বেশি শব্দ হচ্ছে, ছেলেমেয়েগুলো এত বেশি চিল্লাপাল্লা করছে, আর তার ভিতরে বসেই কিন্তু আমি ভয়েস ওভারটা করছি। তো আপনারা হয়তো বা অনেক শব্দ শুনতে পাচ্ছেন, এজন্য আমি সরি। আর আরেকটা কথা বলবো যে আমার বাচ্চাদের রুমে দেখেছেন তো আসলে যে জানালার মাঝখানে একটা ঝুড়ি ঝোলানো রয়েছে, দড়ি দিয়ে ওরা ঝুলিয়ে রেখেছে। তো ওটাতে হচ্ছে যে ওরা নিচ থেকে বলটা টার্গেট করে ওখানে নিক্ষেপ করে। তো মানে বল নিক্ষেপ খেলা যেটাকে বলে, তো ওইটা ওইভাবে খেলে। আমার মাঝে মধ্যে এত বিরক্ত লাগে, মনে হয় যেন ঝুড়িটা খুলে ফেলি। আর দেখতেও খারাপ লাগে যে জানালার মাঝখানে একটা ঝুড়ি ঝোলে, তার ভিতরে কয়েকটা বল থাকে। আবার মাঝে মধ্যে চিন্তা করি যে না, ওরা তো ঘরের মধ্যে বসেই খেলছে, আর কয়েকটা দিন, এখন তো ছোট আছে, এখন এগুলো করবে না তো আর কখন করবে, বড় হয়ে গেলে তো আর এগুলো করবে না। তো একটা সময় আমি তো ওদেরকে মিস করব, খেলাগুলো মিস করব, ওদের এই জিনিসপত্রগুলো মিস করব, তখন তো আর এগুলো থাকবে না। মাঝে মধ্যে কিন্তু নিজেকে নিজেই কাউন্সেলিং করি যে ঠিক আছে থাক, ওরা আছে বিধায় তো বাসাটা এত বেশি ভালো লাগে। আর যদি একদম নিরিবিলি চুপচাপ থাকতো তাহলে কিন্তু আমি নিজেই টিকতে পারতাম না, থাকতে পারতাম না। তো যখন অতিরিক্ত বেশি বিরক্ত হয়ে যায় বাচ্চাদের প্রতি, তখন কিন্তু আবার নিজেকে নিজে এইভাবে কিন্তু আবার বলি যে কাউন্সেলিং করি যে না ঠিক আছে, ওরা আছে বিধায় কিন্তু সব কিছু এত সুন্দর, আর ওরা না থাকলে কিন্তু সব কিছুই অনেক বেশি অসুন্দর হতো, বা অনেকে অনেক কথা শোনাতো, তখন আরও বেশি খারাপ লাগতো, তখন আরও বেশি আফসোস করতাম যে আমার নাই কেন, আল্লাহ আমাকে বাচ্চা দিল না কেন। যাই হোক, এখন আল্লাহ তাআলা দিয়েছে নিয়ামত, তো এটা মনে করেই আসলে ওদের যত দুষ্টামি, অত্যাচার, বিরক্ত সব কিছু কিন্তু মেনে নিই। আর এটা ঠিক, আসলে বাচ্চা বয়সে দুষ্টামি বাচ্চামি এগুলো করবে না তো করবেটা কখন? আর সময় তো চলে গেলে ওরাও বড় হয়ে যাবে, তখন আর আমাকে এসে জড়িয়ে ধরেও বলবে না আম্মু এটা খাবো, ওটা করবো, এটা করে দাও, বা বিরক্ত করবে না, তাই না? একটা সময় কিন্তু সবাই মিস করব। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার বেডটাকে পুরো গুছিয়ে নিয়েছি। অনেক দিন পরে কিন্তু আবারও এই বেডশিটটা আমি পেতে দিয়েছি আমার বিছানায়। তো এই তো পুরো বাসাটাকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এখন যে কাজটা করব, যে বেডশিট যেগুলো উঠিয়েছি, 2টা কুশনের কভারও খুলেছি, এগুলোকে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। কিন্তু আজ আর পর্দাগুলো ওয়াশ করব না, যেদিন বাবুদের রুমের পর্দাগুলো খুলবো সেদিন হচ্ছে যে সব পর্দাগুলো একসাথে আইলেটগুলো বেঁধে তারপরে হচ্ছে আমি ওয়াশিং মেশিনে দিব। তো এখন ওয়াশিং মেশিনে আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে পর্দা পর্দা না সরি বালিশের কাভার, 2টা বেডশিট আর 2টা পিলো কাভার দিয়ে দিব। এরপরে কিন্তু রান্নাবান্না রয়েছে, রান্নাবান্নার কাজগুলোও কিন্তু করতে হয়। এগুলোও কিন্তু সময়ের মধ্যে বাচ্চাদেরকে খাবার না দিতে পারলে দেখা যায় যে নিজের কাছেই খারাপ লাগে। আর যখন সময়টা বেশি হয়ে যায়, ক্ষুধার সময় যখন খাবার না দিতে পারি, তখন কিন্তু ওরা অনেক বেশি বিরক্ত করে। আবার ভাত খাওয়ার টাইমে যদি কেউ কোনো বাচ্চা বিস্কিট খায়, তখন আর পরে গিয়ে ভাতও খেতে চায় না, সেটাও অনেক বেশি খারাপ লাগে। মানে সব দিক থেকেই কিন্তু আমাদেরকে টাইমটাকে ম্যানেজ করে নিয়েই কিন্তু চলতে হয় বা সংসারটাকে করতে হয়, যে সময়ের মধ্যে ওদেরকে খাবার দিতে হবে, সময়ের মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, এই সময়ের মধ্যে এই ধোয়াধুয়ির কাজ বা ঘর গোছানো কাজ বলেন বা ক্লিনিংয়ের কাজ বলেন, সব কিছুই কিন্তু করতে হবে। শুধু আমি একা না, আমার মতো যে সমস্ত আপুরা আছেন তারা সবাই এরকমই করেন, যেটা মনে হয় আমার কাছে সবাই মোটামুটি কম বেশি এভাবেই করেন। আর সব গৃহিণীদেরই কাজ আমার কাছে মনে হয় যেন কম বেশি একই রকম, তবে কেউ কেউ একটু, যারা অভিজ্ঞ তারা একটু অন্যরকমভাবেই করে থাকে, তখন সময়টা কম লাগে। আর যারা নতুন আছে তারা কিন্তু একদমই অনভিজ্ঞ থাকে, তখন কিন্তু সময়টা বেশি লাগে বা বুঝতে পারে না কোনভাবে কোনটা সমাধান করতে হবে। আর সংসার করতে করতে আসলে মেয়েরা এতটা পরিপক্ক হয়ে যায় আর অভিজ্ঞ হয়ে যায়, তখন কিন্তু আর কারোর কোনো কিছু বলে দেওয়া লাগে না, তখন কিন্তু নিজে থেকেই ব্রেন থেকে অটোমেটিক্যালি কিন্তু সব বুদ্ধি বের হয়ে আসে যে এইভাবে এইভাবে আমাকে সব কিছু করে নিতে হবে, সেট করতে হবে।
অনেক কথা বলেছি, আজ শুধু বকবকই করছি আমি আপনাদের মাঝে। তো এর ভিতরে খালা হচ্ছে যে মুরগি কেটে দিয়েছে দুইটা, একটা হচ্ছে ব্রয়লার, একটা হচ্ছে যে লেয়ার মুরগি, ডিম পাড়া যে শক্ত মুরগি সেটা। তো শক্ত মুরগিটাকে আমি ধুয়ে পলিথিনে করে ফ্রিজে রেখে দিচ্ছি, আর ব্রয়লার যেটা সেটাকে আমি সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে এই যে বক্সে করে রেডি রাখছি। এটা হয়তো বা কোনো একদিন আমাদের রাতের স্যুপের সাথে খাবারের থাকবে, মানে স্যুপের সাথে এটাকে আমি ফ্রাই করে নিব। আর হচ্ছে মুরগির ডিম ছিল, সেটাও বক্সে রেখেছি। খালা কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছিল, আমি সেটা ডিপে রেখে দিলাম। আজ হচ্ছে আমি সিম যেটা, সেটা তো দেখলেন যে আমি 2-3 মিনিট লবণ দিয়ে সিমের বিচিটাকে সেদ্ধ করে এই যে এখন পানিটা ঝরিয়ে নিলাম। আর বক্সে যে সিমের বিচিটা দেখেছেন সেটা আমি ডিপে রেখে দিচ্ছি। তো এভাবে করে 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নিলে না সিমের বিচিটা বাছতে খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট একটা চাপ দিলে কিন্তু বিচিটা বের হয়ে আসছে। তবে খুব বেশি সময় লাগে না বলতে কি, ডিপে যেটা রেখেছি ওটা সিদ্ধ করার প্রয়োজন নাই, ওটা ওভাবেই বের করলেই চাপ দিলেই বিচিটা বের হবে। আর এটা তো প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল আমার সব বিচিগুলো খোসা ছাড়াতে। তো আজ হচ্ছে যে এই বাটা মাছটা দিয়ে, টমেটো দিয়ে আর হচ্ছে সিমের বিচি দিয়ে আমি ভুনা ভুনা করে নেব। ভুনা বলতে কি একদম কষা ভুনা নয়, একটু ঝোল ঝোল পাতলা ভুনা করে নিব। তো এই কারণে আমি ফ্রাই প্যানে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আর গত ব্লগেও আপনাদের সাথে শেয়ার করেছি, ইদানিং আমি কিন্তু পেঁয়াজ ছাড়া মাছ খাচ্ছি, পেঁয়াজ ছাড়া সবজি খাচ্ছি। আর এতটাই মজা লাগছে আসলে। পেঁয়াজে কিন্তু অনেক গ্যাস হয়, পেঁয়াজ রসুনে অনেক গ্যাস হয়। তো আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু হঠাৎ করে এই খাবারটা খাওয়া শুরু করেছি, পেঁয়াজ ছাড়াই ভুনাভুনি করছি, খেতে কিন্তু ভালো লাগছে। একদমই বোঝার কোনো উপায় নাই যে আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি। মাছগুলোকে ভাজতে দিয়ে আমি একটু টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলো যদি ব্লেন্ড করে নেওয়া যায় সেটা সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার যেহেতু এখানে একটু সমস্যা বা ঝামেলা রয়েছে যে এখানে আসলে একটা জায়গায় আমি রাইস কুকার দিয়ে দিলে আর অন্য জায়গায় আমার আর এই ধরনের সকেট বা প্লাগ ইনের কোনো সুযোগ নাই। তো যার কারণে আমি একটু ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। মাছগুলো আমি এক সাইড উল্টে দিতে আসলাম, নেড়ে চেড়ে নিব। আর এই একই ফ্রাই প্যানে আমি আজ হচ্ছে একটু বেগুন ভুনা করে নিব। বেগুন ভুনা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো বেগুনটাও আমি এই একই ফ্রাই প্যানে, মাছটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলে তারপরে আমি বেগুনটা ফ্রাই প্যানে ভেজে নিব। যেহেতু এটা তেলের ফ্রাই প্যান, তো একই সাথে ভেজে নেওয়ার পরে তারপরে দুইটা খাবারই আবার একসাথে ভুনা করে নেওয়া হবে। তো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে পাত্রে রাখছি সাইডে। আর এখন এই তেলের ভিতরে আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি। তো আজ হচ্ছে যে একটু, যেহেতু সংসারের অন্যান্য কাজগুলো করেছি তাই এই 2 ভাগের আইটেমই রেখেছি, অন্য কিছু করব না। ডাল করতাম কিন্তু আজ আর টমেটো ডালটা করতে পারছি না, মনে হচ্ছে যে অনেক বেশি সময় চলে যাচ্ছে, তাই এগুলো দৌড় লাফঝাপ দিয়ে করতে করতে আমার অনেক বেশি সময় চলে গিয়েছিল। তো এই তো বেগুন আরও কয়েকটা রয়ে গেছে, এগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি ভাজি করে নিব। আর এখন চলেন এই মাছটাকে কিভাবে আমি ভুনা করি, বাটা মাছটাকে পেঁয়াজ ছাড়া, সেটা একটু শেয়ার করছি। আসলে সবাই পারেন, তারপর লাইফস্টাইল ব্লগ যেহেতু সবাই পারেন বলতে আমরা কিন্তু মুসলমান যারা আছে আমরা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া বা আদা ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারি না, বিশেষ করে এই ভুনাভুনির ব্যাপার বা রান্নার ব্যাপারটা। কিন্তু যারা নন মুসলিম আছেন তারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই অনায়াসে কিন্তু রান্নাগুলো খুব সুন্দর করে করে এবং খাবারের টেস্টও মনে হয় যেন বেশ ভালো থাকে। তো দেখতেই পেলেন আমি কিন্তু পেঁয়াজ ছাড়াই এখানে তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম এখানে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে আমি টমেটোটাকে দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে এখন হচ্ছে যে লাল মরিচের গুঁড়ো লবণ হলুদ দিয়ে আবারও নেড়ে নিব। একটুখানি গরম পানি দিয়ে এই মশলাটাকে একদম কষিয়ে নিব যাতে করে টমেটোটা ভালো করে গলে যায়। তো টমেটো না গলা পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিব। আর টমেটো যখন, যেহেতু পেঁয়াজ দিইনি সেহেতু টমেটোটা দিলে গ্রেভিটা একটু বেশি হবে আর খেতেও ভালো লাগবে। তো এখন হচ্ছে যে আমি সিমের বিচিটা দিয়ে দিয়েছি, সিমের বিচিটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর সিমের বিচিটা কিন্তু বেশ অর্ধেকটাই পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, এটাকে আর খুব বেশি কুক করার প্রয়োজন নাই। আর আমি গরম পানি দিয়েই রান্না করছি। তো এখন হচ্ছে যে আমি যে চামচটা দিয়ে মশলা উঠিয়েছিলাম সেটা ধুয়ে অল্পখানি পানি দিয়ে দিয়েছি, যেটা বললাম যে আমি অল্প একটু মশলা দিয়ে সব মশলার গুঁড়োর সাথে টমেটো আর সিমের বিচিটাকে কষিয়ে নিচ্ছি। একটুখানি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব।
যখন কষানো শেষ হয়ে গেল আমার, নিচ থেকে একটু লেগে লেগে আসছে, এ পর্যায়ে এসে আমি আবারও ঝোলের পানি দিয়ে দিব। আর এই ঝোলটাকে একটু পাতলা খেলেই আমার কাছে মনে হচ্ছে যে ভালো লাগবে, কারণ সিমের বিচি যখন আপনার বেশি গলে যাবে তখন কিন্তু ঝোলটা আরও বেশি ঘনত্ব বেড়ে যাবে। তাই আমি একটু পাতলা পাতলা করেই আমি রাখবো, সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচের ফালি আমি দিয়ে দিয়েছি। আর এই যে নেড়েচেড়ে ঝোলের পানিতে বলক চলে এসেছে, এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আর একটু পানি শুকিয়ে নিব। তারপরে আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট শুধু নামিয়ে নিব মাছটা। চমৎকার খেতে হয়। আপনারা যারা আছেন পেঁয়াজ ছাড়া এখনও খাননি, আমার রিকোয়েস্ট থাকলো যে একবার পেঁয়াজ ছাড়া যে কোনো একটা রান্না, মাছ বা সবজি, আমি গত ব্লগে দেখিয়েছিলাম বাঁধাকপির ঘন্ট আদা পেঁয়াজ রসুন ছাড়া, করে খেয়ে দেখবেন যে আসলে সত্যি অনেক মজা লাগে। মানে এতটা টেস্ট আমি আসলে বুঝিনি। আর জিরা ফোড়নের তরকারি, যে কোনো তরকারির স্মেল এবং ফ্লেভার দুইটাই অসাধারণ আসে, আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে জিরা ফোড়নের তরকারিটা আমি খেতে খুব বেশি পছন্দ করি। তো আমার ওই তরকারিটা কিন্তু হয়ে গেল, মাছ ভুনাটা আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে আমি বেগুনটাকে ভুনা করে নিব। তো এখানেও তেলের ভেতরে আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। আমি বেগুন ভুনাতে অবশ্য একটু পেঁয়াজ বাটা ইউজ করব। এখানে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে দিব আদা পেস্ট, আর হচ্ছে যে একটুখানি পেঁয়াজ পেস্ট। তো এত বেশি তেল ছিটছে, আমি তার জন্য আগে থেকেই পানি দিয়ে দিয়েছি। পানিতে বলকও চলে এসেছে। এখন হচ্ছে যে আমি পেঁয়াজ পেস্ট দিচ্ছি। পেঁয়াজ পেস্ট দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি লাল মরিচের গুঁড়া, লবণ, হলুদ সব মশলাগুলো একসাথে দিয়ে সুন্দর করে এখানেও মশলাটাকে কষিয়ে নিব। আর এখানে পেঁয়াজটা বেগুন ভুনার ভিতরে ইউজ করলে বেগুনটাকে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। এই কারণে বেগুনে যদি পেঁয়াজ না দেওয়া হয় আমার কাছে মনে হয় যেন সেটা ভালো লাগে না, টেস্টটা বাড়ে না। পেঁয়াজটা খেতে বেগুনে বেশ ভালো লাগে। তো এই তো সব মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন কাঁচামরিচের ফালি দিয়ে বেগুন দিয়ে আমি এখন বেগুনটাকে ভুনা করে নিব, রান্না করে নিব। খুব বেশি পানি এখানে আমি দিব না, জাস্ট অল্প পরিমাণ পানি দিয়ে তারপর আরেকটু ঢেকে রান্না করে নিব। আর বেগুনটা যেহেতু আমি ভেজে নিয়েছি, সেক্ষেত্রে খুব বেশি জাল করারও প্রয়োজন হবে না। এ কারণেই হচ্ছে যে আমি দুইটা ভুনা তরকারির মাছ এবং সবজি বেগুন যেটা আগে থেকেই ভেজে নিয়েছি। ভেজে নিলে হবে কি, রান্না করতে আর খুব বেশি সময় লাগে না। আমার বেগুনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। চাইলে এখানে আপনারা যারা ধনিয়া পাতা ইউজ করতে চান ধনিয়া পাতা দিবেন। আমার ঘরে আর ধনিয়া পাতা নাই, তাই আমি দিলাম না। এখন আমি এই যে সার্ভিং বোলটাতে নামিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের দুপুরের খাবার দাবার। খুব শর্টকাটে করেছি, যেহেতু সংসারে অনেকগুলো কাজ সেরে নিয়েছি, এই কারণে শর্টে রান্নাটা সেরে নিলাম। আর আপনারা যারা আমার পরিচিত আপুরা আছেন, অপরিচিত আপুরা আছেন, প্লিজ কমেন্ট করে আমাকে পরবর্তী দিনে ব্লগ তৈরি করতে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্ট পেলে সত্যি আমার কাছে অনেক ভালো লাগে, রিপ্লাই দিতেও ভালো লাগে। আপনাদের সাথে মনে হয় যেন এখানে কিছুটা গল্প গুজব আড্ডা দেওয়া হয়, এই আর কি। তো ভালো থাকবেন সবাই। আমি টেবিলে খাবার দুইটা দিয়ে দিয়েছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।